নমস্কার। ই সংলাপের নাট্য ও মঞ্চ বিভাগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার সঙ্গে যিনি আছেন তিনি আমার একজন প্রিয় মানুষ। এখন প্রিয় মানুষ বলতে যদি বোঝায় যে ওর সঙ্গে আমার দীর্ঘ পরিচয় আছে, একদমই নয়। ব্যক্তিগত আলাপ আজকে এখানেই হচ্ছে, কিন্তু ওর চিন্তা ভাবনা লিখিত আকারে আমি সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে পড়ছি। আমার কাছে সভ্যতার মাপকাঠি যদি একটা স্পষ্টতা হয়, সভ্যতার মাপকাঠি তো অনেক কিছুই আছে, যদি একটা স্পষ্টতা হয় তাহলে সেই নিরিখে আমার কাছে জয়রাজ ভট্টাচার্য, যিনি আজকে আমাদের অতিথি, তিনি একজন সভ্য মানুষ বলেই আমি মনে করি। দেখুন, আমাদের সবার এক একটা মত আছে, আমরা এক একটা মত, একটা দর্শন নিয়ে বড় হয়েছি। এই দর্শন, এই মত গড়ে ওঠে আমাদের ছেলেবেলা থেকে যে বোধ আমাদের সঙ্গে সঙ্গে বড় হয় তার সঙ্গে মিলিয়ে মিশিয়ে। সুতরাং স্বাভাবিকভাবেই প্রত্যেক মানুষের দর্শন বোধ বিভিন্ন রকমের, কিন্তু মুশকিল হয় আমরা আমাদের সেই নিজস্ব বোধ, নিজস্ব চিন্তা আমরা স্পষ্টভাবে বলতে ভয় পাই। এটা শুধু এখনই নয়, এটা কিন্তু চিরকালীন। আমরা যারা মধ্যবিত্ত তাদের অনেক মুখোশ থাকে। এই মুখোশ, একটা মুখোশের নাম বোধ হয় অস্পষ্টতা। যা বিশ্বাস করি তা বলতে পারি না। আজকে আমরা এমন একজন মানুষের কাছে এসেছি যে নিজে যেটা বিশ্বাস করে সেটা সোচ্চারে বলে। ওর বিশ্বাস আজকে যারা শুনবেন তারা সবাই যে এক বাক্যে মানবেন তাও নয়, কিন্তু ওর বিশ্বাস ও বলতে পারে, এটা তো ওর ব্যাপার। কিন্তু আমরা, আমাদের চ্যানেল সেই জায়গাটা আমরা ওকে দেব যে ওর বিশ্বাসটা ও সোচ্চারে বলুক। আর এটাই সেই বিশ্বাস নিয়ে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই চ্যানেলটা শুরু করেছিলাম, যে আমরা আমাদের প্রত্যেকের নিজস্ব মত, নিজস্ব বোধ আমরা যেন সোচ্চারে বলতে পারি। এই বলবার যেন স্বাধীনতা, বলবার স্বাধীনতা খুব ক্লিশে হয়ে গেছে এখন এই শব্দটা, বলবার যেন আনন্দ আমরা পাই। চলুন আজকের আমরা আমাদের আলাপচারিতা শুরু করি। নমস্কার জয়রাজ, ই সংলাপের পক্ষ থেকে তুমি বলবো? হ্যাঁ, নিশ্চয়ই। তোমাকে অনেক অনেক স্বাগত। আমি ওই 8-10টা ইন্টারভিউর মতন ওই ছেলেবেলা কেমন কেটেছে ওই দিকে যাচ্ছি না। আমি একদম সরাসরি আসছি যে গ্রুপ থিয়েটারের ইতিহাসের সঙ্গে একটা রাজনীতি আছে। এখন সেই রাজনীতিটা, আমি কোনো দলীয় রাজনীতির কথা বলছি না, আমি সমাজের রাজনীতি, ব্যক্তিগত রাজনীতি, রাজনীতি দিয়ে ঘেরা বোধহয় গ্রুপ থিয়েটারের আন্দোলনটা শুরু হয়েছিল আমার কাছে। তাই তোমার কাছে জানার ইচ্ছে যে নাটকে রাজনীতি তোমার কি মনে হয় কতটা প্রয়োজন, এবং রাজনীতির কথাটা নাটকে কিভাবে থাকে। আমরা অনেক সময় দেখি নাটকে খুব মজার ছলে বলা হয়, যেটাকে আমরা স্যাটায়ার বলি। তো
তো মজা করে কি রাজনীতির কথা বলা যায়? আমার এটা প্রশ্ন, তুমি যদি কিছু বলো। না, এটা অ্যাকচুয়ালি অনেকগুলো প্রশ্ন একসাথে এতে রয়েছে, অনেক কটা প্রশ্ন। যে থিয়েটারের আদৌ রাজনীতির প্রয়োজন আছে কিনা, থিয়েটার রাজনীতির কোনো পারপাস সার্ভ করতে পারে কিনা, পারলে সেটা আবার স্যাটায়ার দিয়ে পারে কিনা, অনেকগুলো প্রশ্ন একসাথে জড়িয়ে রয়েছে। তারও আগে যেটা এসছে সেটা হচ্ছে যে গ্রুপ থিয়েটারের প্রশ্ন। প্রথমত, গ্রুপ থিয়েটার বলে কিছু আদৌ আছে কিনা এই মুহূর্তে, সে বিষয়ে আমি সংশয়ী। মানে যাকে গ্রুপ থিয়েটার বলে আমরা এই মুহূর্তে চিহ্নিত করি সাধারণভাবে, সেগুলো কি গ্রুপ থিয়েটার, সে বিষয়ে আমি খুব সংশয়, যথেষ্ট সংশয় আছে আমার। এই কিছুদিন আগেই আমাদের সাধারণ রঙ্গলয়ের 150 বছর এবং আমাদের গ্রুপ থিয়েটারের 75 বছর, এরকম একটা কিছু মর্মে উদযাপন ইত্যাদি করা হলো। এখন আমি সালটা ভুলও বলতে পারি, আমি জানি না, মানে এরকম একটা কিছু উদযাপন, আমি এতটাই তার থেকে বিচ্ছিন্ন ছিলাম যার ফলে আমি, কিন্তু হলো একটা উদযাপন বলতে আমরা যা বুঝি তাতে একটা আড়ম্বর থাকে, প্রয়োজনীয়। সেটা আড়ম্বর কখনো প্রয়োজনীয় নয় এরকমই বলছি না, কিন্তু আড়ম্বরে অনেক সময় কিছু মিথ্যে থাকে। এই যে উদযাপন হলো, কিসের ভিত্তিতে উদযাপন? মানে আমি যদি ধরে নিই যে সাধারণ রঙ্গলয়ের তার 150 বছর অর্থাৎ 200 বছর, হোয়াট এভার, সেটা কবে থেকে কবে? তারপরে গ্রুপ থিয়েটারই বা কবে থেকে শুরু এবং কবে? এটাই একটা জটিলতা তৈরি করে, কারণ এটা আমরা আমাদের সুবিধে মতো একটা সন্তারিখ দিয়ে নেব। আমরা ধরেই নেব যে লেবেদফ থিয়েটারটা চালু করলেন, আমাদের থিয়েটার শুরু হলো। এটা বলা মানেই আমরা একটা ইউরোপিয়ান বক্স থিয়েটারের ধাঁচাকেই প্রামাণ্য এবং মান্য ধাঁচা বলে প্রথমে স্বীকার করে দিলাম, যেটা একটা মিথ্যা। এরকম মিথ্যে রয়েছে আর কি। তো সেগুলো যদি পেরিয়েও যায় তাহলেও আমার একটা সমস্যার জায়গা, যেটাকে সাধারণ রঙ্গালয়ের ইতিহাস বলে চিহ্নিত করা হচ্ছে এবং তার থেকে একটা ডিপারচার হিসেবে তো দেখা হচ্ছে গ্রুপ থিয়েটারকে, এবং যে কোনো ডিপারচার, যে প্রস্থান বিন্দু, সেটাকে একটা প্রোগ্রেসিভ ডিপারচার হিসেবেই চিহ্নিত করা হচ্ছে। অর্থাৎ এটা একটা প্রগতিশীল ব্যাপার, অর্থাৎ আমি অগ্রসর হলাম, এক স্টেপ এগোলাম। কি এগিয়েছি আমরা? সাধারণ রঙ্গলয় অর্থাৎ পাবলিক থিয়েটার, তার থেকে গ্রুপ থিয়েটার যখন এলো, কিসে এগিয়ে গেল সে? তার এগিয়ে যাওয়ার কতগুলো দাবি ছিল। তো কি দাবি ছিল? একটা দাবি হচ্ছে যে সে গ্রুপ, এইটাকে তার প্রধান চালিকা শক্তি হিসেবে দেখতে চাইছে। সাধারণ রঙ্গলয় অর্থাৎ পাবলিক থিয়েটার কে সে চিহ্নিত করলো, ঠিক যেভাবে গ্রুপ থিয়েটারকে আমি এখন বলার চেষ্টা করছি যে এই উদযাপন এবং আড়ম্বরের মধ্যে কিছু মিথ্যে থাকে, সেই পাবলিক থিয়েটারে গিয়ে সেটাই চিহ্নিত করেছিল। অর্থাৎ পাবলিক থিয়েটারে পাবলিকের পার্টিসিপেশন কম, কিছু স্টারডম তৈরি হয়েছে, স্টার ভ্যালুজ তৈরি হয়েছে। কয়েকটা কতিপয় ব্যক্তি মানুষ তারা মঞ্চ আলো করে দাঁড়াচ্ছেন, তার বাইরে তার পাবলিকের সাথে ডিরেক্ট কোনো এঙ্গেজমেন্ট থাকা
দেখা যাচ্ছে না, এরকম একটা। এটা নিয়ে একটা নাটকও তো হয়েছে, টিনের তলোয়ার, পল্লবের। সেখানে সংলাপই রয়েছে যে যখন পাবলিক বা পিপুলের কলকাতা শহরেও সম্পূর্ণ ভিন্ন ক্রাইসিস, খেতে না পাওয়ার ক্রাইসিস, একেবারে দৈনন্দিন জীবন ধারণ করার ক্রাইসিস, তখন সে কাশ্মীরের যুবরাজের বলে আছে। এটাই তো তার প্রতিপাদ্য ছিল। এবং সেখান থেকে কিন্তু পাবলিক থিয়েটারই, আবার এই ইতিহাসও সে তুলে এনেছে যে পাবলিক থিয়েটারই যখন প্রয়োজন পড়েছে, তারা যে পিপুলস ডিম্যান্ড, সেই নাটক করেছে তারা। দীনবন্ধু মিত্র তো গ্রুপ থিয়েটারে কাজ করেন, একদম তো ওই থিয়েটারই কাজ করেছে। এবং তারা তো ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী যে জাতীয়তাবাদী চিন্তা, সেই চিন্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এইটা ছিল। এইটার ক্ষেত্রে পরবর্তীকালে দেখা গেল যে গ্রুপ থিয়েটারের যারা মানুষ, মূলত তারা গণনাট্য সংঘ থেকে গণনাট্যের ধারায় আসছেন। এর মাঝখানের একটা ধারা রয়েছে, এই পাবলিক থিয়েটার থেকে গ্রুপ থিয়েটারে আসার ক্ষেত্রে গণনাট্য সংঘ পর্যায়ে রয়েছে। বড় ওই একই কথা, পিপলস থিয়েটার, গণনাট্য। সে দাবি করলো যে পাবলিক থিয়েটার এই পিপলস থিয়েটার হয়ে উঠছে না, সে গণকণ্ঠকে রিফ্লেক্ট করাতে পারছে না, তাই জন্য আমাদের গণনাট্যর দিকে যেতে হবে। গণনাট্য সংঘের যিনি প্রধান একজন মানুষ, বিজন ভট্টাচার্য, তিনি কিন্তু পরবর্তীকালে বলছেন যে গণনাট্য সেই দিন হইবে যেদিন গণেরা নাট্য করিবে। অর্থাৎ করছে না, অর্থাৎ গণনাট্য যে প্রমিস করেছিল, সেই প্রমিস নিশ্চিতভাবেই কোথাও ফেল করছে বলেই গণনাট্যের যারা, মানে আজকের গণনাট্য যাদেরকে সব থেকে বেশি কি বলবো প্রাউড ফিল করে, গর্বিত হয়, গ্লোরিফাই করে, তারা কেউ গণনাট্যে থাকেননি কেন? কোথাও আটকে পড়ছিলেন বলেই। সুতরাং গণনাট্য ক্ষেত্রে পাবলিক থিয়েটার যেমন কোথাও একটা গিয়ে আটকে পড়ছে বলে সেখান থেকে ডিরাইভ করলো গণনাট্যে, গণনাট্য নিশ্চয়ই কোথাও আটকে পড়ছে বলে সেখান থেকে তারা গ্রুপ থিয়েটারে এলেন। এই গ্রুপ থিয়েটারে যারা এলেন তারা সকলেই গণনাট্যের হাত ধরে, সৌম্য মিত্র হোক, বিজন ভট্টাচার্য হোক, প্রত্যেকেই, এমনকি আমাদের এখানে হাওড়ায় অরুণ মুখোপাধ্যায়, প্রাইমারি অ্যাসোসিয়েশন তার গ্রুপ, মানে গণনাট্যের সাথে, তারপরে তারা গ্রুপ থিয়েটারে যাচ্ছেন। গ্রুপ থিয়েটারটা তাহলে কি হলো কথা? এই একই বিষয়, সেটা হচ্ছে যে এই স্টারডম সিস্টেম, অর্থাৎ একক একজন মানুষ অভিনেতা হিসেবে তার যাবতীয় স্কিলের স্ফুরণ ঘটাচ্ছেন, এইটা থিয়েটারের কাজ নয়। একটা গ্রুপ অফ পিপল, গ্রুপ কথাটা অত্যন্ত জরুরি সেখানে, গ্রুপ অফ পিপল, তারা একটা কোনো বিষয়ে সহমত হয়ে তাদের কথাকে তুলে আনছে, তাদের কথা, কোনো একক ব্যক্তির কথা নয়, তার কথা নয়, তাদের কথা, কনভিকশনের সাথে তাদের রাজনৈতিক মতামতকে তারা রিফ্লেকশন ঘটাচ্ছে। এটাই তো, সেই জন্য তারা গ্রুপে পৌঁছেছেন, কোনো একক মানুষের নয়। আমরা গ্রুপ কথাটার মধ্যে আছে, দল, ব্যক্তি নয়। কিন্তু এগেন আমরা যদি এখন প্রথম থেকেই দেখি, এটা একটা ডাইকোটমি আমরা দেখবো, একটা এর মধ্যে একটা ফ্যালাসি আছে দেখতে পাবো। কারণ প্রত্যেকটা দল শেষ পর্যন্ত চিহ্নিত হয়েছে একক ব্যক্তির নামে। বহুরূপী শম্ভুবাবুর দল কিন্তু শম্ভুবাবুর দল, নান্দিকার অজিতেশ বাবুর দল, পরবর্তীকালে রুদ্রবাবুর দল, চেতনা অরুণ বাবুর দল, নান্দিকার থেকে বেরিয়ে এসে করা থিয়েটার ওয়ার্কশপ বিভাস চক্রবর্তী এবং অশোক মুখোপাধ্যায় দল, থিয়েটার ওয়ার্কশপ থেকে বেরিয়ে এসে অন্য থিয়েটার বিভাস চক্রবর্তীর দল। এখানে দেখা যাচ্ছে যে দল তো দূরস্থ, গ্রুপ তো দূরস্থ, দুজন মানুষই থাকতে পারছে না। কার দল? মানে যদি দুটো মানুষের নামে যে অশোক বাবু
বিভাস চক্রবর্তীর দল, সেটাতেই থাকা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে অশোক বাবুর দল এবং বিভাস বাবুর দল আলাদা হয়ে যেতে হচ্ছে। দল কোথায়, গ্রুপ কোথায়? সো প্রথম থেকে এই সমস্যা ছিল। সুতরাং আমি যে প্রত্যয় নিয়ে এবং যে প্রমিস নিয়ে আমি বললাম যে একটা গ্রুপ অফ পিপল তারা তাদের রাজনীতিকে, তাদের বোধকে, তাদের বলতে চাওয়া কথাকে মূর্ত করবে, শেপ দেবে থিয়েটারে, সেটা প্রথমেই আমি আমি বলছি যে সমস্যার মধ্যে গিয়ে পড়ে। এই আইডিয়াটা প্রথমেই সমস্যার মধ্যে গিয়ে পড়ে, ফেল করে যায়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তাদের আর একটা প্রমিস ছিল এইটা যে তারা এটাতে গণনাট্য করা যেত, তাহলে গণনাট্য তো কালেকটিভের কথা বলে, কিন্তু গণনাট্যর ক্ষেত্রে তাদের সমস্যাটা বলে আমার আন্দাজ, তাদের সমস্যার প্রধান সমস্যা সেটা হচ্ছে যে যেটা আপনি বললেন দলীয় রাজনীতি, মানে যেটা তাদের কাছে রাজনীতিটাই প্রধান কথা, এবং দলীয় রাজনীতি, ভোটের রাজনীতি, ক্ষমতা দখল করার যে রাজনীতি, সেই রাজনীতির পার্টি অনেক সময় দেখা যাবে টার্ম ডিকটেট করে দেবে। এটা একটা সমস্যার জায়গা। রাজনৈতিক নেতা টার্ম ডিকটেট করে দেবে, সেখানে থিয়েটারের যে নিজস্ব গঠন শৈলী সেটা প্রাধান্য পাবে না। তো এই কারণে তারা বেরিয়েছে যে না, গ্রুপ অফ পিপল, আমরা একটা গ্রুপ যারা আমাদের কথা বলবো, সেই কথাকে কেউ মানে রিপ্লেস করতে পারবে না, কেউ সে কথাকে আটকে দিতে পারবে না, আমাদের বয়ানকে আমরা তুলে আনবো। কিন্তু সেটা নিজেরাই যদি দেখা যায়, কিন্তু সেক্ষেত্রে দলের একজন মাথা হলেন এবং তারা বাকিদের ভয়েস বলে যেটা বলছেন, সেটা কি আদৌ বাকিদের ভয়েস? এই প্রশ্ন প্রথমেই উঠে যায়, এবং সেই প্রশ্ন আরো আরো যত 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 দিন গেছে তত 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 আমি বলবো যে গ্রুপ থিয়েটার তার প্রথম যে প্রমিস নিয়ে এসেছিল তত তার থেকে আরো 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 সরতে সরতে গেছে। মানে পাবলিক থিয়েটারের ক্ষেত্রে বলা হয়েছিল যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কম্বিনেশন নাইট, কতিপয় স্টার তাদেরকে নিয়ে আসা, তারা নিজেদের মতন পার্ট বলা বলি করে মঞ্চে উঠছেন, তাদের একটা স্টার ভ্যালু আছে এবং তারা অত্যন্ত সক্ষম অভিনেতা, তারা নিজেদের মতন করে পার্ট করে দিচ্ছেন, সেই নাটকগুলোকে দেখতে আসছেন। সেখান থেকে ডেকাডেন্স, সেখান থেকে অবক্ষয়, সে কারণেই খারাপ হচ্ছিল আস্তে আস্তে কাজ। এইটা গ্রুপ থিয়েটার করবে না। এই তো বলা হলো যে গ্রুপ থিয়েটার একটা গ্রুপ, তারা একটা বিশেষ ধারাতে চর্চা করবে, এটা কিছু দূর রিফ্লেকশন হয়েও ছিল। আমরা আগে চিনতে পারতাম, বহুরূপী ঘরানার অভিনেতা বলতাম, পিএলটি ঘরানার অভিনেতা বলতাম, এবং তারা সারা জীবন একটা গ্রুপে থেকে গেছে। কুমার রায়ের মতন মানুষ সারা জীবন বহুরূপীতে থেকেছে, সত্য বন্দ্যোপাধ্যায়ের মতন সারা জীবন থেকে এলটিজি পিএলটিতে থেকে গেছে। সেটাই বা কোথায় আছে? যার যা কিছুকে আমি বললাম পাবলিক থিয়েটারের খারাপ, সে সব কটা আজকে গ্রুপ থিয়েটারে চলে। 15 দিন 20 দিন এক একটা নাটক হয়, কারণ অভিনেতারা ব্যস্ত। একজন অভিনেতা 5টা 6টা 10টা 12টা নাটকে একসাথে অভিনয় করেন, এটা ট্র্যাডিশন হয়ে গেল। তাহলে কি খারাপ ছিল পাবলিক থিয়েটার? কেন পাবলিক থিয়েটার থেকে কোথায় গ্রুপ থিয়েটারটা গ্রুপ থিয়েটার হিসেবে আছে? আপনি আজকে একটা নাটকের রিহার্সাল ধরলে খুব বেশি হলে 30টা রিহার্সাল করতে পারে, খুব বেশি ম্যাক্সিমাম হলে আপনি ভাবছেন 30টা রিহার্সাল, খুব বেশি হলে, কারণ একত্রিত করতে পারবেন। তাহলে কোথায় গ্রুপ? আপনি ভাড়া করা লোকই আনছেন, তাহলে পাবলিক থিয়েটার কেন খারাপ? মানে আমি সেই কারণে বলছি যে আপনার প্রথম প্রশ্নটা যেটা, যে গ্রুপ থিয়েটার এবং তার সাথে যে রাজনীতি, এটা এক্সিস্ট করে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আদৌ এক্সিস্ট করে কিনা, করে না বলেই আমার নিজের ধারণা, এটা করে না। আর গ্রুপ কালেকটিভ নেই, তারপরে তো তার নিজস্ব রাজনীতির প্রশ্ন আসবে, এটা প্রথম দিক। এরপরে আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে রাজনীতি থিয়েটারের ক্ষেত্রে প্রয়োজনীয় কি প্রয়োজনীয় নয়। যে গ্রুপটা বা যে নাটকটা মনে করছে
যে প্রয়োজনীয় নয়, সেও আসলে কোনো রাজনৈতিক পারপাসে সার্ভ করছে। আমি কোনো রাজনীতি করি না, এটা অত্যন্ত বড় একটা রাজনৈতিক স্টেটমেন্ট। একদম। সুতরাং নেই রাজনীতি বা না রাজনীতি, এটা আসলে একটা অত্যন্ত বড় মাপের রাজনীতি, এবং এটা নেগেটিভ রাজনীতি। এটা এটা অনেক দিন থেকে করানো হয়েছে। এটা শুধুমাত্র গ্রুপ থিয়েটারে বলে না, এটা সর্বস্তরে মানুষকে করানো হয়েছে যে রাজনীতিটা পেশাদারদের জায়গা, মানে রাজনীতি একটা পেশা, পেশাদারদের জায়গা, তারা রাজনীতিটাই করবে। এটা বহুদিন ধরে করে 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 এমন একটা জায়গায় এসে পৌঁছলো যেখানে থেকে দুর্নীতি এবং রাজনীতির সমর্থক হলো, এবং সাধারণ মানুষের একটা সেখান থেকে ডিট্যাচমেন্ট হলো। হ্যাঁ, এরকমই তো হওয়ার কথা, যেন মনে হচ্ছে এরকম হওয়ার কথা ছিল না। অন্তত 42-এর সময় ভারতবর্ষ তথা বাংলার যা চেহারা ছিল, যে পার্টিসিপেশন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে, সেখান থেকে পিপুলের সাথে পলিটিক্সের এই যে ডিট্যাচমেন্ট, এটা এটা ম্যানুফ্যাকচার, এটা স্বাভাবিকতায়, এটা ন্যাচারাল চয়েস না, এটা স্বাভাবিকতায় এখানে এসে পৌঁছেছে এমন নয়, এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে, কায়েমি স্বার্থে ম্যানুফ্যাকচার করা হয়েছে। তোমরা খুঁটে খাওয়া লোক খুঁটে খাও নিজের মতন করে, রাজনীতিটা আমাদের বুঝে নিতে দাও। এখান থেকেই তো বামপন্থী রাজনীতির শুরুয়াত ছিল, যে এই কথাই তো বলতো, ভোটাধিকার সবার ছিল না, কতিপয় লোক ভোট দেবে। ফ্রান্সে যখন প্রথম এ হলো যে সকলের ভোট, তখন তো এটা এখানেই তো আপত্তি হয়েছিল যে না, কতিপয় লোক, অ্যারিস্টোক্র্যাটস, বুর্জুয়াজ, যারা ক্ষমতা, তারা ভোট দেবে, তারা ঠিক করে দেবে। আমরা আস্তে আস্তে সেখানেই এসে কিন্তু পৌঁছলাম, মানে গণতন্ত্র নাম করে এসে শেষ পর্যন্ত যেখানে পৌঁছেছি আজকেও, সেখানেই এসে পৌঁছেছি। খুব ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টিং এবং ভয়ের যে কেরালাতে এরকম দুটো কাউন্সিল ইলেকশন হয়েছে যেখানে সরাসরি কর্পোরেটরা তাদের ক্যান্ডিডেট ভোটে দান করিয়েছে। কর্পোরেট তারা ক্যান্ডিডেট দান করিয়েছে এবং তারা জিতেছে। তারা জিতেছে। আজকের ভারতবর্ষের ক্ষেত্রে একই কাজ হচ্ছে। এই গতকাল আমার রাজনীতিটা সম্পূর্ণ বিপ্রতিপে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মহুয়া মৈত্রকে গতকাল লোকসভা থেকে এক্সপালশন হলো। তো কেন হলো? কারণ তিনি আদানির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, এটাই কারণ। এটা একটা কারণ, সেটা একটা তো ভয়ানক জিনিস। ঠিক ভুল মিথ্যে এগুলোর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু অভিযোগ যেটা সেটাও ভয়ানক। অভিযোগ হচ্ছে আদানির কোন রাইভাল গ্রুপের থেকে টাকা নিয়ে উনি প্রশ্নটা তুলেছেন। যদি সেটা না হয়, মিথ্যে হয়, তাহলে বুঝতে হবে যে আদানি ভারতবর্ষের সর্বেসর্বা। এখন সে এথিক্স কমিটিকে বলতে পারে, সে একজন ইলেক্টেড এমপি, তাকে বাদ করিয়ে দিতে পারে যদি এটা মিথ্যে হয়। মানে এই অভিযোগ যদি মিথ্যে হয়, তাহলে বুঝতে হবে যে আদানি ভারতবর্ষে এত পাওয়ারফুল, সে এটা করতে পারে। কোন একজন এমপি যে ইলেক্টেড, পাবলিকের ভোটে জিতে গেছে, তার এক্সপলশন করে দিতে পারে একটা মিথ্যা অভিযোগ তুলে। আর যদি অভিযোগ সত্যি হয়, তাহলে বুঝতে হবে যে কোনো পিপুল, কোনো পাবলিক তাদের লড়াই হচ্ছে না, লড়াই হচ্ছে দুটো কর্পোরেটের স্বার্থে। অর্থাৎ কর্পোরেট নিয়ন্ত্রণ করছে পুরো জিনিসটাকে। এখানে এসে পৌঁছলো তো ভারতবর্ষ, গণতন্ত্র ইত্যাদির নাম করে বিগেস্ট, লার্জেস্ট গণতন্ত্র বলা হয় তো ভারতবর্ষ, যা পার্টিসিপেশন পিপুলের, তাতে ভোট দিতে যায় সকলে। প্রায় 80% ভোট হয় ভারতবর্ষে। মানুষ প্রায় উৎসবের মতন করে ভোট দেয়। ইনস্পাইট অফ রিগিং আছে, ম্যানিপুলেশন আছে, ম্যালফাংশন আছে, সব মেনে নিয়েও ভোট ভারতবর্ষে প্রায় উৎসবের চেহারা নেয়। এটা সত্য, এটা বাস্তব।
কিন্তু এই বাস্তবটা তো উপরের বাস্তব, তার তলায় যদি একটুখানি যাওয়া যায় তাহলে তো শেষ পর্যন্ত গিয়ে ওই ভোট দিয়েই যাকে নির্বাচন করা হচ্ছে আসলে তার কোনো ভ্যালু নেই, পুরোটাই কর্পোরেট নিয়ন্ত্রণ করছে। কেরালাতে দুটো কাউন্সিলে এরকম হয়েছে, ওখানকার লোক ওই সফট ড্রিঙ্ক তৈরি করার জন্য যে জল লাগে মাটি থেকে, তো সেই জল তুলে নেওয়া হয়, কোকাকোলা কোম্পানি, পেপসি কোম্পানি, সারা বিশ্বে এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, জল তুলে আনে। দক্ষিণ ভারতে এই আন্দোলনের সর্বোচ্চ জায়গায় রয়েছে প্রায়, দক্ষিণ ভারতে এটা খুবই জোরদার আন্দোলন যারা করছে, অনেক জায়গাতেই এই আন্দোলন বড় শেপ নিয়েছে। তো ওই দুটো জায়গা থেকে তারা জল তুলতে পারছিল না, ওই কর্পোরেট গোষ্ঠী আটকে দেওয়া গেছিল, রাজনৈতিক দলরা আটকে দিয়েছিল, বামপন্থীরা আটকে দিয়েছিল, পারল না। কর্পোরেট নিজে ভোটে দান করিয়েছে, কাউন্সিল ইলেকশন তারা জিতেছে, টাকা দিয়ে করেছে পুরোটা। মানে যে লোকটা অ্যাকচুয়ালি এই জলের বিরুদ্ধে ছিল সেই লোকটাকেও পারচেস করেছে, তাদের হাতে এতটাই টাকা রয়েছে, এই ক্ষমতা রয়েছে তাদের, করে তারা সেখানে জিতেছে এবং জল এক্সপ্রেশন করতে পারছে, ওখান থেকে তুলতে পারছে জল, এটা করতে পারলো। আমি সেই কারণেই বলার চেষ্টা করছি যে কায়েমি স্বার্থে এই পিপুল থেকে রাজনীতিকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই লিগাসিতেই থিয়েটারকেও সরানো হয়েছে, সেখান থেকেই সরানো হয়েছে। যদি এই যে সকলের আমাদের যে ধারণা আমরা মুখে বলি, কিন্তু সেই সকল যদি অ্যাকচুয়ালি যে বিজনবাবু বলেছিলেন তখন পিপুলস থিয়েটার হবে যখন পিপুল পার্টিসিপেট করবে, করে না পিপুল পার্টিসিপেট, এটা মেনে নিতে হবে। করে না, এটা বিজনবাবুর খেদ, বিজনবাবুর মতন মানুষ বলে, এটা আসলে অ্যাকচুয়ালি অনেক মানুষের চাওয়া। যদি পিপুল পার্টিসিপেশন করে আমি তো পিপুলের একজন হয়ে যাব, সেটা আমি চাই না আসলে। সেই কারণে গ্রুপ থিয়েটার ফেল করে, গ্রুপের একজন হতে আমি চাই না। গ্রুপ থাকবে কিন্তু গ্রুপের মাথা আমি হব, পিপুল থাকবে কিন্তু পিপুলের মাথা আমি হব, তফাৎ কিছু নেই। মানে কোর যে চাওয়া, সেই চাওয়ায় তফাৎ কিছু নেই। পিপুল থাকবে আমি রুল করব, নরেন্দ্র মোদী চাইছেন। পিপুল থাকবে আমি রুল করব, চন্দ্রগুপ্ত মৌর্য চেয়েছেন। পিপুল থাকবে আমি রুল করব, একটু ভালো হতে পারে একটু মন্দ হতে পারে, কিন্তু এটাই চাওয়া সম্রাট অশোকের। থাকবেই না রাজা, এরকম তো ভাবেনি নিশ্চয়। ঠিক সেরকম গ্রুপ থাকবে কিন্তু আমি গ্রুপের মাথা হব। পিপুলস থিয়েটার হবে কিন্তু পিপুল এখানে থাকবে, আমি এখানে থাকবো, পেডিস্টেলে থাকবো, এইটা চাওয়া। এইটা মোটামুটি আমার আন্দাজে আমি উত্তর দিতে পেরেছি। এরপরে লাস্ট আপনার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে স্যাটায়ার, অত্যন্ত জরুরি টুল। স্যাটায়ার অতি জরুরি টুল। স্যাটায়ার কি করে? স্যাটায়ার এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এটা হচ্ছে বৈসাদৃশ্য, সাদৃশ্য না, বৈসাদৃশ্য। অর্থাৎ একটা জাক্সটাপোজিশন আছে, বৈসাদৃশ্য রয়েছে একটা। অর্থাৎ আমি যা মুখে বলছি তা করছি না, এটাকে মূর্ত করে দেয় স্যাটায়ার, তাই না? স্যাটায়ার সব থেকে বড় টুল হওয়া উচিত, স্যাটায়ার সব থেকে বড় টুল হওয়া উচিত। কারণ এই যে আমি বলছি গ্রুপ থিয়েটার নিজের ভেতরের যে পরিস্থিতিটা, সেটাই তো একটা স্যাটায়ার, সেটা ইটসেলফ আ স্যাটায়ার। আমি যা বলছি তার সাথে আমার কোনো মিল নেই। আমি যে দাবি করছি সেই দাবিতে আমি স্থিত নই নিজে। আমি যা লোককে বোঝাচ্ছি আমি তা নিজে বিশ্বাস করি না, এটা তো অবস্থা। স্যাটায়ার অত্যন্ত, কিন্তু এগেন ওই আবার একই কথা আমি ফিরে আসতে হবে, সেটা যে সার্বিক ডেকাডেন্স হয়েছে। তো তার ফলে আমার প্রমিস ছিল যে আমি পাবলিক থিয়েটার থেকে গণনাট্য হয়ে আমি যে থিয়েটারটা করছি সেটা আধুনিকতম থিয়েটার হবে এবং আমরা অগ্রসর হবো, প্রোগ্রেসিভ একটা থিয়েটার করব, উন্নতি হবে। আসলে অবনতি হয়েছে। পাবলিক থিয়েটারের অন্তত এইটুকু দায় ছিল যে আমার নাটক কমার্শিয়াল নাটক, আমাকে নাটক হিট করাতে হবে, লোকে দেখবে, টাকা তুলতে হবে। এখানে সে দায়টুকুও নেই। তার ফলে তাদের অন্তত স্কিলের চর্চাটুকু ছিল। আমি যে বলছি যে থিয়েটার জিনিসটা ফাইনালি গিয়ে শুধু স্কিল দেখানোর জায়গা নয়,
শুধু স্কিলের স্ফুরণ দেখানোর জায়গা শুধুমাত্র সেটা নয়, গ্রুপ থিয়েটার বা থিয়েটারের কনভিকশন দেখানোরও জায়গা। হতে পারে সে একটু কম স্কিল অভিনেতা, কিন্তু আমরা আপ্লুত হই সেই মানুষটার কনভিকশন দেখানোর সময়। সে হয়তো অত সুন্দর তার গলা উপরে ওঠে না, কিন্তু আমরা বুঝতে পারি গলা অত সুন্দর উপরে টেকনিক্যালি হয়তো উঠছে না, কিন্তু মানুষটা তার বিশ্বাস থেকে কথা উচ্চারণ করছে। এটা ছিল, সেটা ছেড়ে দিল। কিন্তু আমি বলার চেষ্টা করছি যে অন্তত এই গলা কোথায় উঠবে কোথায় নামবে এইটার চর্চা ওই পাবলিক থিয়েটারে করতে হয়েছে, কারণ টিকিট কেটে দেখতে আসে। আমরা সে চর্চাটাও ছেড়ে দিয়েছি থিয়েটারে, কারণ ম্যানিপুলেশনে লোক আসে। আনন্দবাজারের পেটোয়া লোকজনকে দিয়ে লেখাতে পারলে লোক আসে, নিজে টিকিট কেটে নিয়ে হাউসফুল ডিক্লেয়ার করে দিয়ে লোক আসে, নিজের নাটকের নিজের টিকিট কেটে আটকে রেখে দিয়ে সেই নাটকের টিকিটই নিজেরাই আবার ব্ল্যাক করে হাউস ভরাতে আমরা দেখেছি কলকাতা শহরে। এভাবে নাটকের লোক আসে আছে, সুতরাং ওই স্কিলটাও আর লাগছে না। তো সার্বিক ডেকাডেন্স, অবক্ষয় এখানে দাঁড়িয়ে রয়েছে। তার ফলে যেটা ঘটেছে, এই যে স্যাটায়ার, সেই স্যাটায়ারটাও খেলো হয়ে গেছে। স্যাটায়ার খুব খেলো জিনিস নয়, স্যাটায়ার খুব খেলো জিনিস না। ফার্স অনেক সময় বলতে পারে খেলো, ফার্স। কিন্তু স্যাটায়ার খুব অত্যন্ত গুরুতর সমস্ত ভালো স্যাটায়ার আছে, যেমন রেজিস্টেবল রাইজ অফ আর্থার উইল, ওয়ান অফ দ্য বেস্ট স্যাটায়ার। বা চ্যাপলিন যে সিনেমা করে, স্যাটায়ার, স্যাটায়ার, কিন্তু শ্রেষ্ঠ স্তরের স্যাটায়ার। আর ওই শ্রেষ্ঠ স্তরের স্যাটায়ার করতে গেলেও যে চর্চা লাগে, ফিজিক্যাল চর্চা, মেধার চর্চা যেটা লাগে, সেটাও আজকে এক্সিস্ট করে না। কি করে করবে? 13 দিনে নাটক করতে হয়। তার ফলে সেটা শুধু স্যাটায়ারের দোষ, ও ট্র্যাজেডি করলেও তাই হবে। ইনফ্যাক্ট একটা অ্যানেকডট বলে আমি এই মানে কথাটা শেষ করব, যে অজিতেশ বাবুকে তখন অনেক বেটার পজিশনে ছিল। অজিতেশ বাবুকে একদল লোকজনকে জিজ্ঞেস করেছে যে একটা নাটক বলে দিন, মফস্বলে করব, হাসির নাটক। তাতে অজিত বাবু বলেছিলেন সবাই মিলে হ্যামলেট বা ম্যাকবেথ করো, ওটাই হাসির নাটক হয়ে যাবে। তখনই বলেছিলেন, তখনই বলেছিলেন ওটাই হাসির নাটক হয়ে যাবে, কারণ জিনিসটাই এত খেলো, লোকের হাসি পাবে ট্র্যাজেডি দেখলে। তাহলে স্যাটায়ার দিয়ে পারপাস সার্ভ হবে না এমন না, কোনো কিছু দিয়েই পারপাস সার্ভ হবে কিনা আমার সন্দেহ আছে। কারণ যেটা বললাম, আমি প্রথমেই বলেছি যে গ্রুপ থিয়েটার আছে কিনা আমার সংশয় আছে, সন্দেহ আছে। সেই কারণে সেরকম এটাতেও সন্দেহ আছে। আসল জিনিসটা, আসল সাবস্টেন্সটাই যদি না থাকে, তাহলে কোনো কিছু দিয়েই হবে না। ও ট্র্যাজেডি দিয়েও রাজনৈতিক পারপাস সার্ভ হবে না, কমেডি দিয়েও রাজনৈতিক পারপাস সার্ভ হবে না, স্যাটায়ার দিয়েও সার্ভ হবে না, অ্যাজিটপ্রপ দিয়েও সার্ভ হবে না, কোনো কিছু দিয়েই হবে না যদি না সাবস্টেন্স থাকে, পদার্থ থাকে কিছু তাতে। আমি 14 দিন 15 দিনে রিহার্সাল করে কালজয়ী নাটক করে দেবো যদি ভাবি, তার মধ্যে একটা ফাঁকিবাজি রয়েছে, সেই ফাঁকিবাজি ধরা পড়বে। অন্য ফর্মে হলে তবুও না ধরা পড়ে আপনি কিছুটা পার পেয়ে গেলেও যেতে পারেন, থিয়েটারে হবে না, কারণ থিয়েটার লাইভ, লোকে দেখতে পায় মিথ্যেটা সরাসরি। যথেষ্ট রিহার্সাল করেনি, যথেষ্ট কনভিকশন নেই, যে কথা বলছে সে কথা ও নিজে বিশ্বাস করে না, বোঝা যায়, ধরা পড়বেই। গ্রুপ অফ পিপল যারা একটা কনভিকশন থেকে একটা মতামতকে শেপ দিচ্ছে, থিয়েটারে আর্টিকুলেট করছে, কোথায় কোথায় আর্টিকুলেট করছে? যে কেউ আসতে পারে, করতে পারে, তার যদি স্কিল থাকে তাহলেই করতে পারে। তাই তো দাঁড়াচ্ছে, সে ওইটা বিশ্বাস করুক বা না করুক, কমপ্লিট উল্টো কথা বিশ্বাস করুন করে দিতে পারে, তাহলে প্রয়োজন পড়ে না তো। তাহলে রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং লাগে না তো। তাহলে আপনারাই তো বলেছিলেন যে করতে গেলে, ভালো থিয়েটার করতে গেলে রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং লাগে। কোথায় লাগে? আপনারা তো কোট করেছেন, ব্রেক্ট বলছে না যে আজকের দিনে দাঁড়িয়ে থিয়েটার করতে গেলে মার্কসিজমের আন্ডারস্ট্যান্ডিং ছাড়া থিয়েটার করা যায় না। আপনাদের কাছ থেকে তো শুনেছি, তো কোথায় মার্কসিজমের আন্ডারস্ট্যান্ডিং? লাগছে না তো। ফ্যাসিস্ট আন্ডারস্ট্যান্ডিং থেকে তো করে দিচ্ছে মার্কসিস্ট প্লে, কেউ কি করে করছে? এটাই তো স্যাটায়ার।
এবং খেলো স্যাটার। তা ঠিকই বলেছিলেন তো অজিতেশ। অজিতেশ তো মফস্বলের যারা পারে না টানে তাদের বলেছেন, এখন তো যারা সব থেকে বড় ফড় তারা এসব করছে, হচ্ছে ডেকাডেন্স, গভীর ডেকাডেন্স, অবক্ষয়, এখন শেষ তলানিতে পৌঁছে গেছে এটা, হচ্ছে। তো শেষমেশ এসে নাটকটা কোথায় দাঁড়ালো? তার মানে কি শুধু এন্টারটেনমেন্ট বা একটা পেশাগত একটা দিক, মানে কি মনে হলো? এইবার আমি আবার একটা, এতক্ষণ ধরে আমি যা বললাম তার ঠিক উল্টো কথাটা এবারে বলবো। যখন যখন যা কিছু হয়েছে, নাটক তো মানে অভিনয়, নাটক, এইটা তো সব থেকে পুরনো ফর্ম, নিজেকে এক্সপ্রেস করা সব থেকে পুরনো ফর্ম। প্রথম মানুষ যা কিছু করে, মানে এই যে যেটাকে মানে ধরুন চিড়িয়াখানায় এমনকি বাঁদর, সেও তো নকল করে না? নকল করা তো একটা কি, একটা আমি একটা সিচুয়েশনকে অ্যাবস্ট্রাক্ট করছি এবং সেই অ্যাবস্ট্রাক্টকে রিপ্রেজেন্ট করছি, তাই তো একটা, তাই তাই না? লোকে তো যখন ভাষা ছিল না তখন যে কমিউনিকেট করতো, ঠিক ঠিক, কাইন্ড অফ একদম একদম থিয়েটার, নাটক, তাই না? তো তবে থেকে যদি আমি নাটক, তাহলে হোমোসাপিয়েন্সের ইতিহাস যতদিনের, নাটকের ইতিহাস ততদিনের, মানুষের তৈরি নাটকের ইতিহাস ততদিনের। তাহলে সে সচেতন নাট্যক্রিয়া করছে না, নাটক করছে। তারপর যদি সচেতন নাট্যক্রিয়াও ধরি, তাহলেও এটা ওল্ডেস্ট এক্সিস্টিং ফর্ম, ওল্ডেস্ট এক্সিস্টিং ফর্ম। আর তখন গান, নৃত্য, এগুলো সবই নাটকের মধ্যেই, তাই না? নাটকই সেটা। তো এই যে ওল্ডেস্ট এক্সিস্টিং ফর্ম, যখনই যা যা এসছে সবসময় মনে হয়েছে যে এটা তাহলে থাকবে না, এটা উঠে যাবে। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে সিনেমা। সিনেমা যখন এলো, কতদিনের ইতিহাস সিনেমা, মানে ঠিক ঠিক সিনেমা মানে মুভিং ইমেজ হয়তো আরো কিছুদিন আগে তৈরি হয়েছে, কিন্তু এডিট করে ফিল্ম তুলে একটা সেই ফিল্মকে আবার সিমেন্টিং করে জুড়ে সাউন্ড বসিয়ে যারা সিনেমা, তার ইতিহাসটা কতদিনের? 100 ম্যাক্সিমাম, তাই না? তো যখন বলা হলো যে সিনেমা চলে এসছে, আর নাটক তো কেউ হবেই না, একদম উঠে যাবে, সবাই নিশ্চিত হয়ে গেছিল। এই 100 বছরে সিনেমা উঠে গেছে, মোটামুটি সিনেমা নেই, অলমোস্ট নেই, অলমোস্ট নেই। মানে ভিডিও আর্টের অন্য অন্য জিনিসের দিকে প্রায় আপনি চলে গেছেন, ওয়েব সিরিজ ইত্যাদি। সিনেমা না, ইন আ ক্লাসিক্যাল সেন্স দ্যাট ইজ নট সিনেমা। থিয়েটার আছে, থিয়েটার আছে। এই মানে ভুবনের ভার কারোর উপর নেই। যারা আসলে ভুবনের ভার নিয়ে নিয়েছিলেন, যারা ঠেকা নিয়েছিলেন, যে থিয়েটারটা আমরা ঠেকা নিয়ে নিলাম, জায়গিয়ে নিলাম, তারা না থাকতে পারেন, থিয়েটার থাকবে, থিয়েটার থাকবে। থিয়েটার বলতে আমি কি বুঝি এর ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। থিয়েটার হয়তো একাডেমিতে থিয়েটার হয়তো থাকবে না, থিয়েটারের এই যেটাকে আমি আজকের জৌলুস বলছি সেটা হয়তো থাকবে না। সিনেমা স্টার এসে একটা থিয়েটারকে হল ভরাচ্ছেন, হয়তো থাকবে, সিনেমাই থাকবে না, তো কি করে সেটা থাকবে? থাকবে না। কিন্তু কোর যা থিয়েটার, সেটা থাকবে, থাকবেই, কিছু করার নেই, ও তো থাকবে। মফস্বলে ভদ্রেশ্বরে দেখবেন দুটো ছেলে করছে, আর কঞ্চি জোগাড় করেছে, জোগাড় করে আর দড়ি দিয়ে কঞ্চিটাকে মেরেছে, আর একটা ঝাঁটার কাঠি নিয়েছে, নিয়ে তীর ধনুক খেলছে, কেউ একটা রাম হয়েছে, কেউ একটা বালি হয়েছে, কেউ একটা সুগ্রীব হয়েছে, করছে, থাকবে। এবার সেইটা করতে করতেই ও আজকের রামকে নিয়ে যে ব্যবসা বিজেপি RSS করে, ও সেই রাজনীতিকে বুঝেও ফেলবে ওই খেলতে খেলতে আস্তে আস্তে। থাকবে থিয়েটার, সে বলবে যে রাম অন্যায় যুদ্ধে বালিকে হত্যা করেছিল, শুধুমাত্র নিজের কায়েমি স্বার্থে করেছিল। এবার সেই রাজনীতি সে যদি কেউ বুঝে ফেলে, তাহলে সে আজকের রাজনীতি বুঝে ফেলবে। যখন এই যে বিজেপির লোকরা প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, নিরপেক্ষতা শেখাতে আসবে আমাদের, তখন সেই প্রশ্নটা তুলবে
কিন্তু কোন নিরপেক্ষতা তুমি শেখাচ্ছ? তোমরা রাম তো পক্ষ নিয়েছিল এবং অন্যায় পক্ষ নিয়েছিল। অন্যায় পক্ষ নিয়ে সুগ্রীবকে অন্যায়ভাবে হেল্প করে বালিকে হারিয়েছিল রাম। এই থিয়েটারে সে ডিরাইভ করে ফেলবে, ওই 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 ঝাঁটার কাঠি দিয়ে, ওই কঞ্চি দিয়ে, ওই দড়ি পাকিয়ে যে তীর খেলছে, ওখান থেকে সে চলে যাবে, ওখানে পৌঁছবেই, একে আটকাতে পারবে না। আমরা আজকের আলোচনা শেষ করলাম এই আশা নিয়ে, থিয়েটার থাকবে, যেভাবেই হোক, যে ফর্মেই হোক, থিয়েটার থাকবে। আপনারাও থাকুন ই সংলাপের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ। জয় ডাক ভট্টাচার্য, নমস্কার।